ওয়েলকাম টু পাল ম্যাথস। নমস্কার, পালম্যাথসে আপনাদের স্বাগত। আজকের আলোচনা হলো সমতলে কণার গতি নিয়ে, মানে মোশন ইন এ প্লেন। আমাদের কাছে বেশ কিছু সূত্র আছে যেগুলো এই গতিকে নানা দিক থেকে দেখেছে। যেমন ধরুন কার্টিজিয়ান, পোলার, আবার ট্যানজেনশিয়াল নরমাল স্থানাঙ্ক ব্যবস্থা। আবার বাস্তব জগতের কিছু ব্যাপার, যেমন ধরুন এয়ার রেজিস্ট্যান্স বা একটা ঘূর্ণায়মান ফ্রেম থেকে দেখলে গতিটা কেমন হয় সেসবও আছে। আমাদের লক্ষ্য হবে এই সব তথ্যের মধ্যে থেকে সবচেয়ে জরুরি বিষয়গুলো সহজ করে বোঝা। কি বলেন, শুরু করা যাক? হ্যাঁ, নিশ্চয়ই। এটা বেশ মজার একটা বিষয়। অনেকগুলো দিক আছে এর। আচ্ছা, প্রথমেই ভাবি আহ, এই যে এত রকম স্থানাঙ্ক ব্যবস্থা, এগুলোর দরকারটা কি? সবচেয়ে কমন তো কার্টিজিয়ান, তাই না? মানে এক্স কমা ওয়াই দিয়ে যেটা। একদম। কার্টিজিয়ান বা এক্স কমা ওয়াই ব্যবস্থাটা হলো বলতে গেলে একেবারে বেসিক। সরল পথে বা সাধারণ দ্বিমাত্রিক গতির জন্য এটা খুবই সহজ। এখানে অবস্থান বোঝাতে আমরা লিখি আর ভেক্টর টি ইজ ইকুয়াল টু এক্স টি আই ক্যাপ প্লাস ওয়াই টি জে ক্যাপ। হ্যাঁ, আর সেখান থেকে বেগ বেঁকে গেলে শুধু ডিফারেন্সিয়েট করলেই হলো এক্স অফ টি আই ক্যাপ প্লাস ওয়াই অফ টি জে ক্যাপ। ত্বরণও একইভাবে অ্যাক্সেলারেশন এ অফ টি ইকুয়াল টু এক্স অফ টি আই ক্যাপ প্লাস ওয়াই অফ টি জে ক্যাপ। এখানে সুবিধা হলো আই আর জে এই ইউনিট ভেক্টর দুটো একদম স্থির, দিক বদলায় না। ঠিক। কিন্তু মুশকিলটা হয় কখন? যখন গতিটা সরল পথে না হয়ে ধরুন বেঁকে যাচ্ছে বা ঘুরছে। ঠিক, যেমন ধরুন পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরছে। হ্যাঁ, ওই রকম ক্ষেত্রে। অথবা ধরুন একটা চাকতি ঘুরছে, তার ওপর একটা পোকা হাঁটছে। এই সব ক্ষেত্রে পোলার কোঅর্ডিনেটস মানে আর কমা থিটা দিয়ে ভাবলে অনেক সুবিধা হয়। এখানে আর হলো মূল বিন্দু থেকে কণাটার দূরত্ব, আর থিটা হলো একটা রেফারেন্স লাইনের সাপেক্ষে কোণ। আচ্ছা, কিন্তু পোলার কোঅর্ডিনেটসের ক্ষেত্রে কি ইউনিট ভেক্টরগুলো পাল্টায়? এখানেই আসল মজাটা। পোলার ব্যবস্থায় যে বেসিস ভেক্টর দুটো আছে, ইআর আর ইথিটা, মানে ব্যাসার্ধ বরাবর আর কোণের দিকে, এরা কিন্তু স্থির নয়। এরা কণাটা যেদিকে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে ঘোরে। এই জন্যই হিসেবটা একটু অন্যরকম হয়। যেমন ধরুন বেগ ভি, এর দুটো অংশ থাকে। একটা রেডিয়াল ভিআর ইজ ইকুয়াল টু আর ডট, মানে দূরত্বটা কি হারে বদলাচ্ছে, আর অন্যটা ট্রান্সভার্স ভি থিটা ইজ ইকুয়াল টু আর থিটা ডট, যেটা কৌণিক গতির জন্য আসছে। তাই মোট বেগটা দাঁড়ায় ভি ইজ ইকুয়াল টু আর ডট ইআর প্লাস আর থিটা ডট ই থিটা। ও আচ্ছা, তার মানে বেগের দুটো কম্পোনেন্ট, একটা দূরত্ব বরাবর, আরেকটা ঘোরার দিকে। ঠিক তাই। আর ত্বরণের ব্যাপারটা আরও একটু জটিল, কারণ এবার শুধু আর থিটা বদলাচ্ছে না, ইআর আর ই থিটা ভেক্টর দুটো সময়ের সাথে বদলাচ্ছে। এর ফর্মুলাটা একটু বড়। এ ইজ ইকুয়াল টু আর ডাবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার ইআর প্লাস আর থিটা ডাবল ডট প্লাস টু আর থিটা ডট ই থিটা। বাবা, এটা তো বেশ বড়সড় ফর্মুলা। থিটা স্কোয়ার, এটাকে বলে রেডিয়াল অ্যাক্সিলারেশন। এর মধ্যে আর ডাবল ডট হলো সোজাসুজি দূরত্ব বাড়ার ত্বরণ, আর ওই যে মাইনাস আর থিটা স্কোয়ার অংশটা, ওটাই হলো কেন্দ্রমুখী বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, যেটা বস্তুকে বৃত্তপথে ধরে রাখে। আচ্ছা, মানে যেটা ভেতরের দিকে টানে। হ্যাঁ, আর দ্বিতীয় অংশটা আর থিটা ডাবল ডট প্লাস টু আর থিটা ডট ই থিটা হলো ট্রান্সভার্স অ্যাক্সিলারেশন। এখানে আর থিটাটা আসে কৌণিক ত্বরণ থেকে, মানে ঘোরার গতিটা বাড়লে বা কমলে। আর ওই টু আর থিটা ডট অংশটা খুব স্পেশাল, ওটাকে বলে কোরিওলিস অ্যাক্সিলারেশন। এটা আসে কারণ ফ্রেমটা নিজেই ঘুরছে আর কণাটাও সরছে। বুঝলাম, তার মানে পোলার স্থানাঙ্ক ঘূর্ণন বা কেন্দ্রীয় বলের ক্ষেত্রে বেশ কাজের। আচ্ছা, যদি আমরা শুধু পথের আকারের উপর জোর দিই, মানে পথটা কতটা বাঁকা এসব, হ্যাঁ, সেটার জন্য একটা ব্যবস্থা আছে। সেটা হলো ট্যানজেনশিয়াল নরমাল বা টিএন ব্যবস্থা, তাই তো? এটা পথের জ্যামিতির উপর ভিত্তি করে তৈরি। এখানেও দুটো লম্ব ইউনিট ভেক্টর আছে, একটা ইউটি যেটা সবসময় বেগের দিকে থাকে, মানে পথের স্পর্শক বরাবর। আর অন্যটা উন, যেটা পথটা যেদিকে বেঁকেছে সেই বক্রতার কেন্দ্রের দিকে মুখ করে থাকে, পথের ওপর লম্ব। ঠিক, এই টি ন্যাবো ব্যবস্থায় বেগ লেখাটা খুব সহজ, কারণ বেগ তো সবসময় স্পর্শক বরাবরই হয়। তাই ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ভি উন, যেখানে ভি হলো দ্রুতি বা স্পিড, মানে শুধু মানটা। হ্যাঁ, বেগের দিকটা তো উনই বলে দিচ্ছে। আর ত্বরণের দুটো অংশ থাকে, একটা ট্যানজেনশিয়াল এটি ইজ ইকুয়াল টু ডিভিডিটি। এটা কি করে? এটা দ্রুতি মানটা বাড়ায় বা কমায়, মানে স্পিড আপ বা স্লো ডাউন করায়। আরেকটা হলো নর্মাল অ্যাক্সেলারেশন,
an = v²/ρ। এটা কিন্তু দ্রুতি বদলায় না, এটা শুধু গতির দিকটা বদলায়, মানে পথটাকে বাঁকিয়ে দেয়। একদম। ওই রোটা হলো রেডিয়াস অফ কার্ভাচার, মানে পথটা ওই বিন্দুতে কতটা বাঁকা তার মাপ। একটা ছোট বৃত্তের মতো বাঁকলে রো কম, বড় বৃত্তের মতো বাঁকলে রো বেশি। আচ্ছা, তাহলে একটা গাড়ি যখন স্পিড না কমিয়ে বাঁক নেয়, তখন তার শুধু নর্মাল অ্যাক্সেলারেশন থাকে? মূলত তাই। যদিও বাস্তবে টায়ার আর রাস্তার ঘর্ষণ ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনও কিছুটা তৈরি করতে পারে, কিন্তু বাঁক নেওয়ার মূল কারণটা হলো নর্মাল অ্যাক্সেলারেশন। an = v²/ρ। বেশ, এগুলো তো গেল বিভিন্ন স্থানাঙ্ক ব্যবস্থা। এবার একটু বাস্তব জগতের দিকে তাকানো যাক। যেমন ধরুন প্রজেক্টাইল মোশন, মানে একটা ঢিল ছুড়লে, আমরা তো স্কুলে পড়ি ওটা প্যারাবোলা পথে যায়। হ্যাঁ, পড়ি। কিন্তু ওটা হলো আদর্শ অবস্থা, মানে যেখানে বাতাসের কোনো বাধা নেই। বাস্তবে তো বাতাস থাকে, আর তার একটা বাধা বা ড্র্যাগ ফোর্স আছে। একটা সহজ মডেল হলো লিনিয়ার ড্র্যাগ, যেখানে বাধা বলটা বেগের উল্টো দিকে কাজ করে আর তার মানটা বেগের সমানুপাতিক। মানে F drag = -kv, যেখানে k একটা ধ্রুবক। এই বাতাসের বাধার জন্য কি কি পরিবর্তন হয় আদর্শ পথের তুলনায়? বেশ কয়েকটা জরুরি পরিবর্তন হয়। প্রথমত, পথটা ঠিক প্যারাবোলা থাকে না, দেখতে অন্যরকম হয়ে যায়। দ্বিতীয়ত, সর্বোচ্চ উচ্চতা যতটা ওঠার কথা ছিল তার চেয়ে কম ওঠে। তৃতীয়ত, পাল্লা বা রেঞ্জ, মানে যত দূরে পড়ার কথা ছিল তার চেয়ে কম দূরে পড়ে। আচ্ছা, আর কি কিছু? হ্যাঁ, পথটা অপ্রতিসম বা এসিমেট্রিক হয়ে যায়। মানে ওঠার পথ আর নামার পথটা ঠিক একরকম দেখতে হয় না। নামার দিকটা বেশি খাড়া হয় আর নামতে সময়ও বেশি লাগে। এর গতির সমীকরণগুলো বদলে যায়। এক্স অক্ষে হয় mxx = -kx, আর y অক্ষে হয় myy = -mg - ky। এই সমীকরণগুলোর সমাধান করা আদর্শ ক্ষেত্রের চেয়ে অনেক বেশি কঠিন। তার মানে বাস্তবে ঢিল ছুড়লে সেটা স্কুলের বইয়ের ছবির মতো অত সুন্দর প্যারাবেলা হয় না। মোটেই না। বাতাস থাকলে ব্যাপারটা বেশ আলাদা। বেশ, এবার শেষ বিষয়টায় আসি। যদি আমরা নিজেই একটা ঘূর্ণায়মান প্ল্যাটফর্মে থাকি, যেমন ধরুন পৃথিবী তো ঘুরছে, বা একটা নাগরদোলা, সেখান থেকে কোনো বস্তুর গতি দেখলে কেমন লাগবে? এটা একটা দারুণ প্রশ্ন। ধরা যাক একটা স্থির ফ্রেম আছে S, আর আরেকটা ফ্রেম S', যেটা S এর সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে ঘুরছে। তাহলে S থেকে দেখা কোনো কণার বেগ vs আর S' থেকে দেখা বেগ vs' এর মধ্যে একটা সম্পর্ক আছে। vs = vs' প্লাস ওমেগা ক্রস r। ওই ওমেগা ক্রস r অংশটা আসছে ফ্রেম ঘোরার জন্য। এটা তো গেল বেগের সম্পর্ক। ত্বরণের ক্ষেত্রে কি হয়? নিশ্চয়ই আরও জটিল। হ্যাঁ, ত্বরণের সম্পর্কটা বেশ বিখ্যাত। একে 5-টার্ম ফর্মুলা বলে। দেখতে একটু ভয়ের হলেও এর মানে আছে। ফর্মুলাটা হলো as = as prime plus 2 omega vector into vs prime plus omega vector into omega vector into r vector plus dot omega vector into r vector। ওরে বাবা, 5টা টার্ম! হ্যাঁ, এখানে as হলো স্থির ফ্রেমে মাপা আসল ত্বরণ, as প্রাইম হলো ঘূর্ণায়মান ফ্রেমে মাপা ত্বরণ। বাকি 3টে টার্ম আসছে ফ্রেমের ঘূর্ণনের জন্য। ওই 2 ওমেগা ভেক্টর ইন্টু vs প্রাইম অংশটা হলো কোরিওলিস অ্যাক্সেলারেশন। এটা তখনই থাকে যখন বস্তুটা ঘূর্ণায়মান ফ্রেমেও গতিশীল থাকে, vs প্রাইম ≠ 0। তারপরেরটা ওমেগা ভেক্টর ইন্টু r ভেক্টর, এটা হলো সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। এটা আসলে ফ্রেমের অংশগুলোকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য যে ত্বরণ দরকার তার সাথে সম্পর্কিত। আর শেষেরটা ডট ওমেগা ভেক্টর ইন্টু r ভেক্টর হলো ট্রান্সভার্স অ্যাক্সেলারেশন। এটা তখনই আসে যদি কৌণিক বেগ ওমেগা নিজেই বদলায়, মানে যদি ঘোরাটা বাড়ে বা কমে। এই অতিরিক্ত ত্বরণের পদগুলো থাকার ফলেই কি আমরা ঘূর্ণায়মান ফ্রেমে কিছু অদ্ভুত বল অনুভব করি, যেমন নাগরদোলায় বাইরের দিকে ছিটকে যাই? ঠিক তাই। এগুলোকে বলা হয় কাল্পনিক বা ফিকটিশিয়াস ফোর্সেস, কারণ এরা নিউটনের সূত্রের মৌলিক বল নয়, যেমন মহাকর্ষ বা তড়িৎচুম্বকীয় বল। এরা আসলে নন ইনার্শিয়াল বা ত্বরণযুক্ত ফ্রেমে থাকার ফল। দুটো খুব পরিচিত কাল্পনিক বল হল কোরিওলিস ফোর্স, Fc = -2m ওমেগা ক্রস vs প্রাইম,
এটা শুধু ঘূর্ণায়মান ফ্রেমে গতিশীল বস্তুর উপর কাজ করে। আর দ্বিতীয়টা হলো সেন্ট্রিফিউগাল ফোর্স। FCF is equal to -m ওমেগা ক্রস r। এটা কিন্তু ফ্রেমে থাকা স্থির বা গতিশীল সব বস্তুই বাইরের দিকে অনুভব করে। ওই নাগরদোলার বাইরের দিকে ধাক্কাটা হলো এই সেন্ট্রিফিউগাল ফোর্স। আচ্ছা, পৃথিবীর ঘূর্ণানির জন্য কি এই বলগুলো খুব গুরুত্বপূর্ণ? পৃথিবীর ঘূর্ণন বেশ ধীর, তাই ওমেগা খুব ছোট। ফলে এই বলগুলো বেশ দুর্বল। তবে বড় স্কেলে এর প্রভাব দেখা যায়। যেমন কোরিওলেস ফোর্সের জন্যই উত্তর গোলার্ধে ঘূর্ণিঝড় ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে। এটা বাতাসের গতিপথকে প্রভাবিত করে। আর পৃথিবীর আহান্নিক গতির জন্য ওমেগা প্রায় ধ্রুবক, তাই ট্রান্সভার্স অ্যাক্সেলারেশন সাধারণত 0 ধরা হয়। দারুণ। তাহলে আজকের আলোচনায় আমরা দেখলাম সমতলে কণার গতি বোঝার জন্য কার্টেজিয়ান, পোলার বা ট্যানজেনশিয়াল নরমাল স্থানাঙ্ক ব্যবস্থার মতো বিভিন্ন টুলস আছে। প্রত্যেকটার সুবিধা আলাদা। আবার এটাও দেখলাম যে বাতাসের বাধা বা পর্যবেক্ষকের নিজের ঘূর্ণন কিভাবে গতির বর্ণনাকে জটিল কিন্তু আরও বাস্তবসম্মত করে তোলে। এই কোরিওলিস বা সেন্ট্রিফিউগাল ফোর্সের ধারণাগুলোও বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, এই বিভিন্ন ফ্রেমলোক বুঝতে পারলে নানা রকম পরিস্থিতিতে গতিকে ঠিকঠাক বিশ্লেষণ করা যায়। একদম। শেষ করার আগে একটা ছোট্ট ভাবনা চিন্তা। এই যে আমরা কাল্পনিক বলের কথা বললাম, সেন্ট্রিফিউগাল, কোরিওলিস, এগুলো তো আসলে মৌলিক বল নয়, নন ইনার্শিয়াল ফ্রেম থেকে দেখার ফল। আচ্ছা, আমরা কি এত নিশ্চিত যে মহাকর্ষ বল, গ্র্যাভিটি, যেটা আমরা একটা মৌলিক বল হিসেবে জানি, সেটাও আসলে অন্য কোনো উচ্চতর মাত্রার প্রসঙ্গ কাঠামোর জ্যামিতিক প্রভাব নয়? মানে হয়তো আমাদের চারপাশের স্থানকালই এমনভাবে বেঁকে আছে যে আমরা সেটাকে একটা বল হিসাবে অনুভব করছি। আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি তো কিছুটা এরকমই বলে। এটা নিয়ে ভাবা যেতে পারে। বাহ, এটা তো একটা গভীর প্রশ্ন। এটা নিয়ে না হয় আর একদিন আলোচনা করা যাবে। আজকের মতো এখানেই শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ।